হয়েছে? আচ্ছা দেখো, আজকে একটা পাঠ শুরু করব, সেটা হচ্ছে গিয়ে বায়ুমণ্ডল। ঠিক আছে, তো বায়ুমণ্ডল, গেটটা খুলে দাও। বায়ুমণ্ডল, অ্যাকচুয়ালি বায়ুমণ্ডলের ডেফিনেশন কি, সংজ্ঞা কি? যদি আমরা বলি বায়ুমণ্ডল কাকে বলে, না পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে একটা অদৃশ্য গ্যাসীয় আবরণ, যেটা পৃথিবীকে বেষ্টন করে আছে এবং পৃথিবীর সাথে আবর্তিত হচ্ছে, তো সেটাকে আমরা বায়ুমণ্ডল বলে থাকি। তাহলে এই বায়ুমণ্ডলটা আসলো কীভাবে? পৃথিবী তো প্রথম তখন সৃষ্টি হয়, তখন তো আর বায়ুমণ্ডল ছিল না। বায়ুমণ্ডলটা আসলো কীভাবে, অরিজিন কীভাবে, উৎপত্তি কীভাবে? আচ্ছা, আমরা যে বায়ুমণ্ডলের মধ্যে এখন আছি সেটা হচ্ছে তৃতীয় বায়ুমণ্ডল পৃথিবীর, বুঝতে পারছো তো? পৃথিবীর তৃতীয় বায়ুমণ্ডল। তাহলে আমরা একটু বায়ুমণ্ডল সৃষ্টির অরিজিনে চলে যাই, উৎপত্তিতে। তাহলে মনে রাখবে, আজ থেকে 4.6 বিলিয়ন ইয়ার্স এগো কী হয়েছিল? বিলিয়ন ইয়ার এগোতে পৃথিবী সৃষ্টি হয়েছিল। পৃথিবী যখন সৃষ্টি হয় তখন কেমন ছিল? উত্তপ্ত তরল ছিল। ঠিক আছে, এই সময় টেম্পারেচার ছিল প্রায় 8000 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই তো? এত উত্তাপে সমস্ত কিছু পদার্থ কেমন অবস্থায় ছিল? তরল অবস্থায়, লিকুইড অবস্থায় ছিল। ঠিক আছে, তো এই সময় নর্মালি কিছু গ্যাস সেরকমভাবে সৃষ্টি হতে পারেনি। এর যেহেতু প্রথমে তোমার উত্তপ্ত তরল অবস্থায় ছিল, এর প্রায় 3.6 বিলিয়ন ইয়ার্স পর, মানে আবার 1 কোটি বছর পর, সৃষ্টির 1 কোটি বছর পর যখন টেম্পারেচার খানিকটা কমলো, কত কমলো না 6000 ডিগ্রি সেন্টিগ্রেডে যখন নেমে আসলো, 6000 ডিগ্রি সেন্টিগ্রেডে যখন নেমে আসলো, তখন আমাদের সৃষ্টি হলো প্রথম বায়ুমণ্ডল। ঠিক আছে, পৃথিবীর প্রথম বায়ুমণ্ডল তাহলে কখন সৃষ্টি হলো? যখন 6000 ডিগ্রি টেম্পারেচারটা নেমে আসলো। এইবারে কি হবে, যেহেতু টেম্পারেচারটা নেমে আসলো, নেমে আসার ফলে কি হবে, উপরে একটা পৃথিবীর যে তরল লিকুইড ছিল সেটা এটা পাতলা লেয়ারে পরিণত হলো তো, লেয়ারে পরিণত। সেই লেয়ারটা যেই পরিণত হয়ে গেল, যে তরল গ্যাসগুলো ছিল সেগুলো কোথায় ট্র্যাপড হয়ে গেল, ঢাকনার মতো, ঢাকনা লাগিয়ে দেওয়ার মতো। ধরো গরম ভাপ উঠছে, ওটার উপরে ঢাকনা লাগিয়ে দিলে, তাহলে যে পাতলা থিন লেয়ারটা পৃথিবীতে তৈরি হলো, তার উপরে মানে তার নিচে ট্র্যাপড হয়ে গেল গ্যাসগুলো। কিন্তু তখনও তো টেম্পারেচার প্রায় 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, তাহলে এই অবস্থায় কী কী গ্যাস ছিল? হাইড্রোজেন থাকবে, নাইট্রোজেন থাকবে, কার্বন ডাইঅক্সাইড থাকবে। ঠিক আছে, এইগুলো গেল প্রাইমারি গ্যাস। এগুলো প্রথম যখন আমাদের অ্যাটমসফিয়ার গঠিত হয়েছিল, এগুলো হালকা ছিল। হালকা মানে হচ্ছে গিয়ে পরিমাণটা তোমার তুলনামূলক কম ছিল। এরপরে কি হলো, যখন ট্র্যাপড হয়ে গেল, তখন ভেতরে কি আমাদের এখনও তো রেডিও অ্যাক্টিভ ডিকে হচ্ছে। হটস্পট কীভাবে সৃষ্টি হয়? রেডিও অ্যাক্টিভ ডিকের জন্যই তো সৃষ্টি হয়। তো এই সময় পৃথিবীর অভ্যন্তরভাগে ফিউশন প্রক্রিয়া, সংযোজন এবং বিয়োজন প্রক্রিয়া কি হয়? সংযোজন প্রক্রিয়াতে দুটো হালকা ধাতু মিলিয়ে একটা ভারী ধাতু সৃষ্টি করে। যেমন দুটো হিলিয়াম, পৃথিবীতে কী চলছে তোমার, সূর্যেতে দুটো হিলিয়াম নিয়ে হাইড্রোজেন গঠিত হচ্ছে। হাইড্রোজেন তো ভারী, এই প্রক্রিয়াটা সংযোজন, আর সংযোজনের ফলে প্রচুর পরিমাণ এনার্জি সৃষ্টি হয়। তাহলে পৃথিবীর অভ্যন্তরভাগে প্রচুর পরিমাণে এনার্জি সৃষ্টি হতে থাকে। কী কারণের জন্যে? নিউক্লিয়ার ফিউশন, সংযোজন বা বিয়োজন প্রক্রিয়ার জন্যে হয়েছে। তো এর ফলে কী হবে, এর অভ্যন্তরে প্রচুর চাপের সৃষ্টি হয়। চাপের সৃষ্টি হওয়ার ফলে আমরা নর্মালি যখন চাপ হবে, এই থিন যে পাতলা লেয়ারটা থাকবে ফেটে যাবে তো। ফেটে গিয়ে কিসের সৃষ্টি করবে? আগ্নেয় শঙ্কু সৃষ্টি করবে। সেই আগ্নেয় শঙ্কুর মাধ্যমে গ্যাস বাইরে বা লিকুইড বাইরে বেরিয়ে আসবে। ব্যাপারটা বুঝতে পারছি আমি কী বলছি? এইবারে কি হয়, যখন গ্যাস বেরিয়ে আসে, গ্যাসের সাথে কি থাকবে? H2O থাকবে, জল থাকবে নর্মালি, হ্যাঁ জল থাকবে। ঠিক আছে, তাহলে প্রচুর পরিমাণে জল, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড এই বেরিয়ে আসতে থাকবে। ঠিক আছে, এবং এর সাথে প্রচুর পরিমাণে H2O, জলীয় বাষ্প, যেটা জল বলো, H2O বেরিয়ে আসতে থাকে। এইবারে কী হবে, এই গ্যাসগুলো যখন বাইরে বেরিয়ে আসে, এবারে কি নর্মালি কী হয়, ওপর দিকে যাবে। তো নর্মালি ওপর দিকে যাবে, ওপর দিকে যাওয়ার ফলে কি আমরা যে কোনো জানি যে গ্যাস যখন ওপর দিকে যায় তখন আস্তে আস্তে কী হয়, প্রসারিত হয়। প্রসারিত হলে কী হয়, শীতল হয়।
তাহলে কী হয়, গ্যাস সাথে কী আছে, H2O জলীয় বাষ্প আছে। সেই জলীয় বাষ্প যখন ওপর দিকে যাবে তখন কী হবে, ঘনীভবন হবে, শীতলীকরণ হবে এবং কনডেনসেশন হবে। এবং কনডেনসেশন হওয়া মাত্রই কি বৃষ্টি না হবে। এইবারে ধরো পৃথিবীতে প্রচণ্ড উত্তপ্ত অবস্থায় আছে, এইবারে ক্লাউড ফরমেশন হলো। ক্লাউড ফরমেশন কেন হবে, H2O জল উপরে গেল, জলীয় বাষ্প উপরে গেল, উপরে গেলে কী হবে, প্রসারিত হবে, প্রসারিত হলে কি ঠান্ডা হবে, ঠান্ডা হওয়ার ফলে কনডেনসেশন হবে, তার ফলে বৃষ্টিপাত রূপে নিচের দিকে নেমে আসতে থাকবে। কিন্তু পৃথিবীর অ্যাটমসফিয়ার তখনও প্রচণ্ড রকমভাবে গরম, প্রচণ্ড রকমভাবে গরম। বৃষ্টিপাত মাটিতে পৌঁছানোর আগেই ও আবার বাষ্পীভূত হবে, মাটিতে পৌঁছানোর আগেই বাষ্পীভূত হবে। এই প্রক্রিয়াটা অনবরত চলতে থাকবে, অনবরত চলতে থাকে, লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে প্রক্রিয়াটা চলতে থাকে। তার ফলে কি হয়, পৃথিবীর যে অ্যাটমসফিয়ার বাইরের এইখানে প্রচুর থিক ক্লাউডের সৃষ্টি হয়। কি থিক ক্লাউড, ঘন মেঘের সৃষ্টি হয়। সেই ঘন মেঘ থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়। যেই বৃষ্টির ফলে আমাদের যে সাগর মহাসাগরগুলো দেখছো, সেই বৃষ্টির ফলে ওই সাগর মহাসাগরগুলো সব ভর্তি হয়। ঠিক আছে, কিন্তু মজার ব্যাপার এখানেও কিন্তু অক্সিজেন সৃষ্টি হয়নি। তাহলে এইটা গেল সেকেন্ড অ্যাটমসফিয়ার। তাহলে সেকেন্ড অ্যাটমসফিয়ারে কী কী থাকছে, আমার জলীয় বাষ্প থাকছে, ওর সাথে কার্বন ডাইঅক্সাইড থাকছে। কিন্তু এই পর্যায়ে কার্বন ডাইঅক্সাইডের মাত্রাটা কমে আসবে। কেন কমে আসবে, কারণ প্রথম অবস্থায় কার্বন ডাইঅক্সাইড বেশি ছিল। যত বৃষ্টি হবে, যত পরিমাণ বৃষ্টি হবে, সেই বৃষ্টির জলের সাথে কার্বন ডাইঅক্সাইড মিশে যাবে। ঠিক আছে, সেই মিশে গিয়ে কোথায় জমা হবে, সাগর বা মহাসাগরের জলে সেইগুলো আস্তে আস্তে জমা হতে থাকবে। ঠিক আছে, তার মানে আস্তে আস্তে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা আস্তে আস্তে কমছে, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু অক্সিজেন সৃষ্টি হয়নি। তাহলে এইটা গেল আমার দ্বিতীয় বায়ুমণ্ডল। প্রথমে একটা উত্তপ্ত তরল অবস্থায় ছিল বায়ুমণ্ডল, তারপরে একটু থিন হলো, যখন তোমার থিন পাতলা ক্রাস্ট গঠন হলো তখন এক ধরনের অ্যাটমসফিয়ার গঠিত হলো এবং বৃষ্টিপাত হতে থাকলো। এটা দ্বিতীয়। এবার তৃতীয়তে কি হচ্ছে, তৃতীয়তে ধরো সাগর মহাসাগর সব জলে ভর্তি হয়ে গেল তো ভর্তি হওয়ার ফলে টেম্পারেচার আস্তে আস্তে ফল করতে থাকলো। ফল করার ফলে কিছু অবায়বীয় জীবাণু বা ব্যাকটেরিয়া বলা হয় এগুলোকে, এগুলো অক্সিজেন ছাড়াই বাঁচে। বলে না যে প্রথম প্রাণের উৎস হয়েছিল জলে, কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলো অক্সিজেন ছাড়াই, যেমন সাইনোব্যাকটেরিয়া, এগুলো অক্সিজেন ছাড়াই কিন্তু বেঁচে থাকতে পারে। আবার এইগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এগুলোর পিঠে, মানে ব্যাকটেরিয়াটার পৃষ্ঠের দিকে ক্লোরোফিল থাকে। এবারে ক্লোরোফিল মানে কি বুঝতে পারছো, যখনই ও সূর্যের আলো পড়বে তখনই ও নিজের খাবার তৈরি করবে এবং বাই প্রোডাক্ট হিসাবে কি তৈরি করে, বাই প্রোডাক্ট হিসেবে তো অক্সিজেন তৈরি করে, গ্লুকোজ তৈরি করে না, আমরা সালোক সংশ্লেষের এটা দেখি না, C6H12O6 যেটা সংকেতটা। তাহলে কোথায় প্রাণের অস্তিত্ব হয়েছিল, প্রথম সাইনোব্যাকটেরিয়া, সেই সাইনোব্যাকটেরিয়ার পিঠে কি আছে, ক্লোরোফিল আছে। সেই ক্লোরোফিলে যখন সূর্যের আলো পড়ে তখন কি হয়, ও কার্বন ডাইঅক্সাইডটা টেনে নেয়। ক্লোরোফিল এমনি বিক্রিয়া করে, তুমি ক্লোরোফিলকে রেখে দাও, কার্বন ডাইঅক্সাইড টানবে আর অক্সিজেন বাই প্রোডাক্ট হিসাবে অক্সিজেন তৈরি করবে। ব্যাপারটা বোঝা গেছে এই পর্যন্ত। এই প্রসেসটা কন্টিনিউ হতেই থাকে এবং আমাদের পৃথিবীতে অক্সিজেনের পরিমাণটা আস্তে আস্তে বাড়তে থাকে। ঠিক আছে, তাহলে এইখানে দেখো দুটো জিনিস মনে রাখার মতো আছে, যে অক্সিজেনের পরিমাণ বাড়া এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমা। তাহলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমছে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের ফলে, আর যেখানে তুষারপাত হচ্ছে, ধরো ক্রমশ পৃথিবীর টেম্পারেচার যখন আস্তে আস্তে কমে আসতে থাকলো, পোলের দিকে কী হবে, তুষারপাত শুরু হবে তো ঠান্ডার জন্যে। তাহলে ওই স্নোফ্লেক্সের মধ্যে কার্বন ডাইঅক্সাইডগুলো যেমন জলের সাথে মিশে গেছিলো, স্নোফ্লেক্সের সাথে কার্বন ডাইঅক্সাইড মিশে তোমার মেরু অঞ্চলে জমা হতে থাকে। এই যে এখন কিন্তু হিমবাহ গলছে, তাহলে সেই প্রাচীন 3.6 বিলিয়ন আগের কার্বন ডাইঅক্সাইড কিন্তু এখনও রিলিজ হচ্ছে ওখান থেকে, এগুলো ট্র্যাপড হয়ে আছে। তো দেখবে মহাসাগরকে কার্বন সিঙ্ক বলা হয়, বলে তো কার্বন সিঙ্ক বলে, এগুলো আসছি পরে, গ্রিন সিঙ্ক আছে, ব্লু সিঙ্ক আছে, ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইডগুলো আগের বেরোচ্ছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড রিলিজের প্রক্রিয়া। আর একটা দিক দিয়ে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমছে,
ঠিক আছে, তাহলে আমাদের যে ফাইনাল যে বায়ুমণ্ডলটা অ্যাটমসফিয়ারটা তৈরি হলো, কী কী গ্যাস থাকবে? মেনলি নাইট্রোজেন, নাইট্রোজেন হচ্ছে গিয়ে থাকবেই তো, তারপরে হচ্ছে গিয়ে অক্সিজেন থাকবে, তারপরে থাকবে গিয়ে O2, তারপরে থাকবে H2O জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড এবং আর্গন। এই যে এটা দেখছো এটা হচ্ছে গিয়ে এখনকার বা থার্ড আমাদের অ্যাটমসফিয়ার পৃথিবীর। তাহলে এখানে তিনটে কোশ্চেন আসতে পারে যে প্রথম যখন তোমার হচ্ছে গিয়ে প্রথম বায়ুমণ্ডলে কী ছিল? প্রধান গ্যাস ছিল হাইড্রোজেন, নাইট্রোজেন এবং CO2, হালকা সালফার ডাইঅক্সাইডও ছিল। দ্বিতীয়তে প্রাধান্য থাকবে নাইট্রোজেনের, নাইট্রোজেন থাকবে, নাইট্রোজেনের সাথে কার্বন ডাইঅক্সাইড থাকবে এবং H2O থাকবে। এবং লাস্ট যে তৃতীয় বায়ুমণ্ডলটা হলো, তৃতীয় যে বায়ুমণ্ডল পৃথিবীর, সেই তৃতীয় বায়ুমণ্ডলে প্রধান গ্যাসগুলো হচ্ছে নাইট্রোজেন, তারপরে অক্সিজেন, তারপরে আর্গন, তারপরে কার্বন ডাইঅক্সাইড। প্রথমে হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড। এই পারে দেখো যেগুলো হালকা গ্যাস, এবার আস্তে আস্তে যত পৃথিবী ঠান্ডা হচ্ছে তত মাধ্যাকর্ষণ শক্তি বাড়ছে, তো যেগুলো হালকা গ্যাস যেমন হাইড্রোজেন, হিলিয়াম, এগুলো কি হয় যখন আমরা লেয়ারে পড়ব তখন এগুলো আস্তে আস্তে উপরের দিকে চলে গেছে। তো হাইড্রোজেন, হিলিয়াম কোথায় আছে? উপরের দিকে আছে। কিন্তু যেগুলো অপেক্ষাকৃত ভারী গ্যাস সেগুলো নিচের দিকে আছে। কেন? এটা ডিউ টু গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য। যাদের ঘনত্ব বেশি, যারা ভারী তারা নিচের দিকে আছে, এবং যারা হালকা তারা আস্তে আস্তে ওপরের দিকে চলে গেছে। এইটা গেল অরিজিন অফ অ্যাটমসফিয়ার। এবং তো ক্লিয়ার তো? আর্গন, হ্যাঁ, এগুলো মেন, এগুলোতেই তোমার আছে 99.9%, 99.9% জুড়ে এই তৃতীয় শ্রেণীর যে বায়ুমণ্ডলের এলিমেন্টসগুলো সেগুলো আছে। এরপরে আছে গিয়ে বায়ুমণ্ডলের গঠন, স্ট্রাকচার অফ অ্যাটমসফিয়ার। সেকেন্ডে, হ্যাঁ সেকেন্ডে। বায়ুমণ্ডলের গঠন বা স্ট্রাকচার অফ অ্যাটমসফিয়ার। তাহলে গঠন বলতে আমরা কি বুঝি? প্রত্যেকটার কিছু না কিছু এলিমেন্টস থাকে, তাই তো? তাহলে এখানে কি কি এলিমেন্টস থাকবে বায়ুমণ্ডলে? একটা গ্যাসীয় থাকবে, তাই তো? এবারে গ্যাসীয়গুলোকে ভাগ আছে, গ্যাসীয় একটা হচ্ছে গিয়ে তরল আর একটা হচ্ছে গিয়ে কঠিন, ঠিক আছে? এবারে গ্যাসীয়গুলোকে ভাগ করা হয় আবার, যেমন একটা কনস্ট্যান্ট গ্যাস, কনস্ট্যান্ট স্থায়ী, একটা প্রায় স্থায়ী গ্যাস, আর একটা হচ্ছে গিয়ে পরিবর্তনশীল গ্যাস। বা ভেরিয়েবল। হয়েছে? তাহলে গ্যাসীয় স্থায়ী গ্যাস কোনগুলো আছে গিয়ে? যেমন যেগুলো পার্মানেন্ট আছে, যেমন কি নিয়ন, জেনন, এগুলোকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। ক্রিপ্টন, প্রায় স্থায়ী গ্যাস কোনগুলো? প্রায় স্থায়ী স্টেবল আছে কোনগুলো? নাইট্রোজেন, তাই তো? অক্সিজেন, তাই তো? কার্বন ডাইঅক্সাইড, তাই তো? আর্গন, এগুলো প্রায় স্থায়ী গ্যাস। যদিও কিছু কিছু ক্লাইমেটোলজিস্ট বা তোমার হচ্ছে কি আবহাওয়াবিদ এই কার্বন ডাইঅক্সাইডকে পরিবর্তনশীল গ্যাসে ফেলে দিয়েছেন এখন অ্যাট প্রেজেন্ট, কারণ কার্বন ডাইঅক্সাইডের মাত্রাটা বাড়ছে। এবার পরিবর্তনশীল গ্যাস কোনগুলো? যেমন জলীয় বাষ্প, তাই তো? কার্বন মনোক্সাইড, তাই তো? সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এগুলো গ্যাস হচ্ছে কি তোমার পরিবর্তনশীল গ্যাস, এগুলো পরিবর্তিত হয়। আর তরল উপাদানের মধ্যে আছে আমাদের জলীয় বাষ্প, জল, যেটা H2, আর কঠিনের মধ্যে আছে, আমরা পড়বো কঠিনকে আবার দুটো ভাগে ভাগ করছে, হ্যাঁ, অ্যারোসোল যেটা আমরা বলছি, অ্যারোসোল, অ্যারোসোল বা ডাস্ট পার্টিকেলও ওকে বলা হয়, বা ডাস্ট পার্টিকেল।
এটা একটু লিখে নাও। এগুলো হ্যাঁ, নিয়ন জেনন ক্রিপ্টন, ঠিক আছে, এগুলো একই মোটামুটি থাকবে। প্রাইস তাই হ্যাঁ, যেমন অক্সিজেনটা সাইকেলের মাধ্যমে বাড়ছে কমছে, কার্বন ডাইঅক্সাইডটা নন হ্যাঁ হ্যাঁ। দেখো প্রাইস স্থায়ী গ্যাসের মধ্যে নাইট্রোজেন, অক্সিজেন আর হচ্ছে কি তোমার আর্গন, এই তিনটে মিলেই তো আছে 99.9%। হ্যাঁ, এইবারে এখন যে ট্রেন্ড হয়েছে আমাদের ধরো গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে বলো বা আমাদের ক্লাইমেট চেঞ্জের ফলে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা আগে কত ছিল 0.03%, এটা এখন গিয়ে দাঁড়িয়েছে 0.038%। এটা 2 ছিল আগে, 3 ছিল, এটা এখন 3.8-এ গিয়ে পৌঁছেছে। ঠিক আছে, এইখানে তোমাদের কাজ হবে এই যে তোমার গ্যাসগুলোর অ্যামাউন্টগুলো পড়া, যেমন নাইট্রোজেন কত পার্সেন্ট আছে, প্রায় নিয়ার অ্যাবাউট 78%, অক্সিজেন আছে কত 21%, তোমার আছে আর্গন আছে 0.93%, এইগুলো, তারপরে হিলিয়াম, হাইড্রোজেন, এইগুলো একটু ডিটেলসে পড়া। প্রথমে 3টে তো সবাই মনে রাখবে, পরেরগুলো যে আছে যেমন হাইড্রোজেন, হিলিয়াম, ওজোন, এইগুলো একটু কত অ্যামাউন্ট আছে এগুলো নোটসে দেওয়া আছে, ওইগুলো একটু পড়ে নেবে, তাহলেই হবে অ্যামাউন্টটা। হয়েছে? এইবারে দেখো কিছু গ্যাসের ইম্পর্ট্যান্স নিয়ে আমরা কথা বলবো, যেমন কার্বন ডাইঅক্সাইড, তোমার হচ্ছে গিয়ে জলীয় বাষ্প, আর হচ্ছে গিয়ে কঠিন উপাদান বা অ্যারোসল। ঠিক আছে, এই 3টে নিয়ে আমরা কথা বলবো। তার আগে একটু নাইট্রোজেন নিয়ে বলে দিই। নাইট্রোজেন তো আমরা ডাইরেক্টলি ইনহেল করি সরাসরি, আমরা যখন শ্বাস নিই তখন তো আমরা কী হয়, বায়ুর সাথে তো কার্বন মনোক্সাইডও আছে, কার্বন ডাইঅক্সাইডও আছে, অক্সিজেনও আছে, আবার নাইট্রোজেনও আছে। এগুলো কি যখন ইনহেল করি সব একসাথে যায়, কিন্তু আমাদের ব্রেন এত বুদ্ধিমান, ও কাজে লাগাচ্ছে কোনটা, অক্সিজেনটাকে। বাকি যে গ্যাসটা সেটা ও এই যে আমরা ফেলছি, নিঃশ্বাস আর প্রশ্বাস যেটা ফেলে দিচ্ছি, ঠিক আছে, সেটার মাধ্যমে অলরেডি বেরিয়ে আসে। কিন্তু নাইট্রোজেন প্রোটিন গঠনের জন্য খুব কাজে লাগে। আমাদের শরীরে বেঁচে থাকতে গেলে প্রোটিন লাগে, তো তাহলে প্রোটিন আসবে কোথাতে, প্রোটিন আসে অ্যামাইনো অ্যাসিড থেকে, তাহলে সেইটা পাবো কী করে না, কিছু নাইট্রিফাইং ব্যাকটেরিয়া আছে মাটিতে, সেগুলো কি হয় পরিবেশ থেকে নাইট্রোজেনটাকে শোষণ করে নেয়। ঠিক আছে, সেইটা মাটিতে যখন মিশে যায় সেটা সরাসরি উদ্ভিদে চলে যায়, প্ল্যান্টে চলে যায়, সেই প্ল্যান্টকে আমরা খাচ্ছি সরাসরি, বা আমরা কোনো কার্নিভোরাসের মাধ্যমে খাচ্ছি, ছাগল যদি খায়, ঠিক আছে, আমরা খাচ্ছি, বা অন্য কিছু খাবার খাই, সরাসরি আমরা সেটা হিসেবে প্রোটিন হিসাবে গ্রহণ করছি। তাহলে নাইট্রোজেনকে আমরা কখনোই ডাইরেক্ট হিসাবে নিতে পারি না। আবার কি বলছে, তাহলে প্রায় স্থায়ী গ্যাসগুলোকে আবার প্রাইমারি গ্যাসও বলা হয়। তাহলে পরীক্ষাতে যদি কোশ্চেন আসে প্রাইমারি গ্যাস কোনগুলো, তাহলে বলবে নাইট্রোজেন, এখানে কার্বন ডাইঅক্সাইডটা বাদ যাবে, কিন্তু নাইট্রোজেন, আর্গন এবং অক্সিজেন, এই 3টে হচ্ছে প্রাইমারি গ্যাস। ঠিক আছে, এই প্রাইমারি গ্যাসগুলো মনে রাখবে ওয়েদারিং ফেনোমেনাতে বা জলবায়ুতে বা আবহাওয়াতে কোনো রকম পরিবর্তন ঘটায় না। অক্সিজেনের জন্য ঝড় হয় কি, হ্যাঁ, নাইট্রোজেনের জন্য ঝড় হয় কি, হয় না তো। ঠিক আছে, তাহলে এই যে প্রায় স্থায়ী গ্যাসগুলোর জন্যে ওয়েদারিং কিছু ফেনোমেনা কিন্তু ঘটে না। যা ঘটবে কিন্তু তোমার ডাস্ট পার্টিকেলসের জন্য ঘটবে, যা ঘটবে তোমার জলীয় বাষ্পর জন্য ঘটবে। ঠিক আছে, তাহলে নাইট্রোজেনের আমরা গুরুত্বটা বললাম। এবারে বলবো কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, তাহলে কার্বন ডাইঅক্সাইডের সোর্স কি, উৎপত্তি কোথা থেকে আসে? প্রথমে হচ্ছে গিয়ে ডিগ্যাসিং প্রসেস। ডিগ্যাসিং প্রসেস মানে হচ্ছে গিয়ে যখন ভলকানিক ইরাপশন হয় বা অগ্নুৎপাত হয়, সেই অগ্নুৎপাতের মাধ্যমে শুধু তেমনটা নয় যে লাভা বেরিয়ে আসছে, ঠিক আছে, সেইটাতে কার্বন মনোক্সাইড থেকে, কার্বন ডাইঅক্সাইড থেকে, এইটা একটা গেল। 2 নম্বর হচ্ছে গিয়ে অটোমোবাইল ইন্ডাস্ট্রি। আমাদের যে সমস্ত অটোমোবাইল ইন্ডাস্ট্রি আছে, আমরা গাড়ি চালাচ্ছি, ডিজেল পোড়াচ্ছি, ঠিক আছে, কারখানা চুল্লি টুল্লি থেকে তোমার কার্বন ডাইঅক্সাইড বাতাসে মিশছে। ঠিক আছে, আর একটা হচ্ছে কি তোমার ওই যে বললাম গ্লেসিয়ার, যেগুলো প্রথম 3.6 বিলিয়ন ইয়ার আগে যেটা ট্র্যাপড হয়েছিল যে কার্বন ডাইঅক্সাইডটা, এটা অতিরিক্ত কিসের জন্যে, হিমানি সম্প্রপাতের জন্য, বা গ্লেসিয়ারের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইডটা জমা হয়ে আছে সেটা গ্লেসিয়ারগুলো এখন গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে তো গলে যাচ্ছে, গলে যাওয়ার ফলে ট্র্যাপড থাকা, ফেসে থাকা কার্বন ডাইঅক্সাইডটা আস্তে আস্তে রিলিজ করছে। হয়েছে, পৃথিবীর মনে রাখবে পৃথিবীর যে গড় তাপমাত্রার বৃদ্ধিতে কিন্তু কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা কিন্তু যথেষ্ট। এই কার্বন ডাইঅক্সাইড আমাদের বায়ুমণ্ডলে ঢাকনার মতো কাজ করছে, ব্ল্যাঙ্কেটের মতো কাজ করছে। শীতকালে আমরা যেমন ব্ল্যাঙ্কেট নিই না গরম করার জন্য, সেরকম কার্বন ডাইঅক্সাইডের লেয়ারটা হচ্ছে ব্ল্যাঙ্কেট। কী করে, তাপ যখন সূর্য থেকে রেডিয়েট হয়ে আসে, যখন পার্থিব টেরেস্ট্রিয়াল বিকিরণটা যায়, সেটাকে কী হয়, রিফ্লেক্ট করে আবার পৃথিবীর দিকে ফিরিয়ে দেয়, রিফ্লেক্ট করে। কিন্তু
ঠিক আছে, শোষণ করে নেয় না, রিফ্লেক্ট করে দেয়, রিফ্লেক্ট করে আবার পৃথিবীর দিকে ফিরিয়ে দেয়। এই জন্যে কী হয়, টেম্পারেচার আস্তে আস্তে বাড়তে থাকে। এই জন্যে কী হয়, বলেছে কার্বন ডাইঅক্সাইডের জন্য কেন টেম্পারেচার বাড়ছে, যত আমরা তোমার ডিজেল পোড়াচ্ছি, পেট্রোল পোড়াচ্ছি, জ্বালানি হিসাবে ব্যবহার করছি, তত কার্বন ডাইঅক্সাইড এবং মনোক্সাইডের পরিমাণ আস্তে আস্তে বাড়ছে। তার ফলে কী হয়, রিফ্লেকশনের পরিমাণটাও বাড়ছে। ঠিক আছে, রিফ্লেকশনের পরিমাণ যত বাড়ছে তত তো পার্থিব বিকিরণটা বাইরে যেতে পারছে না, টেরেস্ট্রিয়াল যেটা। পার্থিব বিকিরণ মানে কি, যেটা যে হিটটা গরম হলো, গরম হওয়ার পর যখন পৃথিবী রেডিয়েট করে বিকিরণ করে, সেটা পৃথিবী থেকে যখন যেটা যায় তখন সেটাকে পার্থিব বিকিরণ বলা হয়। হয়েছে, তাহলে এইগুলো গেল কার্বন ডাইঅক্সাইডের তোমার গুরুত্ব বা ইম্পর্টেন্স। এবার হচ্ছে কি, কার্বন ডাইঅক্সাইডের কাটিং আমরা কি করে করতে পারি, কার্বন ডাইঅক্সাইডের আমরা বৃদ্ধিটা কীভাবে কমাতে পারি। অবশ্যই, হ্যাঁ অবশ্যই টেকনোলজির, হ্যাঁ এখন যা দেখো, এটা একটা সার্কেল, অক্সিজেন সাইকেল যেমন আছে, কার্বন ডাইঅক্সাইড সাইকেল যেমন আছে, প্রকৃতির নামে প্রত্যেকটা জিনিসেই বাড়বে, প্রত্যেকটা জিনিসেই কমবে। কিন্তু আমরা মানুষ কি করি, মানুষ ভিলেনের কাজ করি। এই যে বাড়া কমানোটাকে কি, প্রসেসটাকে আমরা বাড়িয়ে দিই, কমানোর বদলে বাড়িয়ে দিই। তার ফলে বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়তে থাকে। তাহলে আমাদেরকে কী করতে হবে, উন্নত টেকনোলজির সাহায্যে সেই কার্বন ডাইঅক্সাইডটা ডিরেক্টলি হয়তো মাটিতে মিশিয়ে দিতে হবে, এমন কিছু করতে হবে। বা আমরা যে সমস্ত গাড়ি টাড়ি চালাই, সেগুলোতে যেখানে সাইলেন্সার পাইপ আছে, যেখানে ধোঁয়াটা বেরিয়েছে, সেখানে এমন কোনো জিনিস স্ক্রাবার ব্যবহার করি না আমরা নর্মালি, দেখবে চিমনিতে ওপরে, ঠিক আছে, সেই সমস্ত জিনিস ব্যবহার করে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা তুলনামূলক কম করতে হবে। ঠিক আছে, ম্যানগ্রোভ যে অরণ্য, সেই অরণ্যে কিন্তু কাটা চলবে না। ঠিক আছে, তাদের গ্রোথ যাতে হয় সেগুলোর একটু বেশি করে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এটা কার্বন ডাইঅক্সাইড গেল। এইবারে আসবো তোমার জলীয় বাষ্প। দেখো জলীয় বাষ্প একটা হচ্ছে গিয়ে, মনে রাখবে গ্রিন হাউস গ্যাস তো জলীয় বাষ্প, তাই তো। বা জলীয় বাষ্প হচ্ছে গিয়ে একটি পরিবর্তনশীল, দ্রুত পরিবর্তনশীল গ্রিন হাউস গ্যাস। প্রথম পয়েন্ট, দ্রুত পরিবর্তনশীল। কেন দ্রুত পরিবর্তনশীল? দ্রুত পরিবর্তনশীল কেন? হ্যাঁ, এটা একটা ব্যাপার আছে। এইবার হচ্ছে কি, আমরা প্রথমে একটু ডিস্ট্রিবিউশনটা দেখে নিই, তারপর ইম্পর্টেন্সটা পড়ব। ঠিক আছে, জলীয় বাষ্পের বন্টন। জলীয় বাষ্পের বন্টন দুরকম হয়, একটা ভার্টিক্যালি হয়, আর একটা হচ্ছে গিয়ে হরাইজন্টালি হয় বা অনুভূমিক হয়। উলম্বটা কি? পৃথিবী থেকে জিরো সারফেস থেকে ওপরের দিকে 18 কিলোমিটার অবধি 90% জলীয় বাষ্প বর্তমান, ডিস্ট্রিবিউশনটা কিন্তু। তাহলে পৃথিবীর সারফেস থেকে 18 কিলোমিটার পর্যন্ত 90% জলীয় বাষ্প বর্তমান। আবার 5 কিলোমিটারের মধ্যে, উইথিন 5 কিলোমিটার্সের মধ্যে প্রায় ধরো 50% জলীয় বাষ্প রয়েছে। হয়েছে, টোটাল যদি আমরা অ্যামাউন্টটা দেখি, তাহলে এই পার্সেন্টেজটা দাঁড়াবে 0 থেকে প্রায় 5%। বায়ুতে তোমার জলীয় বাষ্প রয়েছে 0 থেকে 5%। এইটা, এই যে অনুভূমিক যেটা অক্ষাংশ, ধরো এটা 90 ডিগ্রি, এটা 0 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে যত 0 ডিগ্রির থেকে 90 ডিগ্রির দিকে যাব, তত জলীয় বাষ্পের পরিমাণ কমতে থাকবে। কেন কমতে থাকবে? বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ কেন কমবে? কমন সেন্স তো, টেম্পারেচার বেশি হলে ইভাপোরেশন বেশি হবে, ইভাপোরেশন বেশি হলে তো জলীয় বাষ্প বেশি হবে, সূর্যরশ্মির পতন কোণের উপর নির্ভর করে। তাহলে 0 ডিগ্রি থেকে যত আমরা এদিকে যাব, তত কি হয়, সূর্যরশ্মি যেহেতু তির্যকভাবে পড়ে, অবলিকভাবে পড়ে, সেই জন্য কী হয়, ইভাপোরেশন কম হয়। ইভাপোরেশন কম থাকার জন্যে জলীয় বাষ্পের পরিমাণ কম হয়। তাহলে 0 ডিগ্রির থেকে যত 90 ডিগ্রির দিকে যাব, তত আমার জলীয় বাষ্পের পরিমাণ কমতে থাকবে। এবারে জলীয় বাষ্পের গুরুত্ব কী, প্রধান গুরুত্ব কী? কী হয়, জলীয় বাষ্পের জন্যই তো প্রেসিপিটেশন হয়।
জলীয় বাষ্পপূর্ণ বায়ু যখন আস্তে আস্তে উপরে ওঠে কি হয়, কনডেন্স হয়, শীতল হয় এবং কি হয়, মেঘের সঞ্চার হয়। কিন্তু এখানে মেঘের সঞ্চার হতে গেলে হাইগ্রোস্কোপিক নিউক্লিয়াই লাগবে। 40% কোথায়, 90%, 40 কোথায়, এটা 90% লেখা আছে। 5 কিমির মধ্যে থাকে 50%, 5 কিমির মধ্যে থাকে প্রায় 50%, 5 কিমির মধ্যে 50%, আর বাকি যে 40% থাকে সেটা তোমার 18 কিমির মধ্যে থাকে। ঠিক আছে, এবারে এগুলো কিছু কিছু বইয়ে স্মল ফার্দার একটু লিটল বিট তোমার আছে, পার্সেন্টেজের হেরফের আছে। ঠিক আছে, এবারে গুরুত্ব কী তাহলে, জলীয় বাষ্পপূর্ণ বায়ু উপরে ওঠে, কনডেন্স হবে, বৃষ্টিপাত ঘটাবে, কিন্তু ওর জন্য কী লাগবে, ওর অ্যারোসোল লাগবে, ডাস্ট পার্টিকেল। আবার অ্যারোসোল লাগবে না, যেগুলো জলাকর্ষী কণা সেগুলোই লাগবে। ঠিক আছে, তাহলে মনে রাখবে জলীয় বাষ্পের জন্যেই কিন্তু 1 নম্বর হচ্ছে গিয়ে পৃথিবীর তাপমাত্রা, জলীয় বাষ্পপূর্ণ বায়ু কিন্তু তাপ শোষণ করে। ঠিক আছে, তাপমাত্রা বাড়ছে, এভারেজ তাপমাত্রা ঠিক থাকছে, অধঃক্ষেপণ ঘটাচ্ছে, সেটা বৃষ্টিপাত রূপে হোক, সেটা তুষারপাত হিসেবে হোক, তাই তো। প্রিসিপিটেশন মানে তো অধঃক্ষেপণ, অধঃক্ষেপণের সাথে বৃষ্টিপাতও যুক্ত আছে, তোমার হচ্ছে গিয়ে তুষারপাতও যুক্ত আছে, আবার শিলাবৃষ্টিও যুক্ত আছে। তাহলে এটা গেল মেন H2 এর এখানে ডিস্ট্রিবিউশনটা বা বন্টনটা পরীক্ষাতে নর্মালি দিয়ে থাকে, যে পার্সেন্টেজটা কত 0 থেকে, হ্যাঁ কুয়াশা টুয়াশা বিভিন্ন ওয়েদারিং, হ্যাঁ সেগুলো হয়। তাহলে 0 থেকে 5%, এটা মনে রাখবে, এটা 0 থেকে 90 ডিগ্রির মধ্যে ভেরি করবে, 90 ডিগ্রিতে গিয়ে কম হবে এবং যত নিরক্ষরেখার দিকে যাবে তত বাড়তে থাকবে ইয়েটা, ওয়াটার ভেপারের পরিমাণটা বাড়তে থাকবে। এটা গেল ডিস্ট্রিবিউশন। এইবারে দেখো আসছি ডাস্ট পার্টিকেল। ডাস্ট পার্টিকেলের মধ্যে উৎস কী কী, ডাস্ট পার্টিকেল কোনগুলো, বিভিন্ন ধরনের ধূলিকণা। তো এগুলোর উৎস কোথা থেকে আসছে, তাহলে প্রথমে হচ্ছে কি ডাস্ট পার্টিকেলের উৎস হচ্ছে কি যখন ভলকানিক ইরাপশন হয় বা অগ্নুদ্গম হয়, অগ্নুদ্গমের ফলে বিভিন্ন ধরনের ছাই বেরিয়ে আসছে, সেই ছাইগুলো খুব হালকা হালকা ছাই বায়ুতে মিশে যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে প্রথমে হচ্ছে অগ্নুৎপাত উৎস, যদি এই দিক থেকে বাঁ দিক থেকে দেখা না যাচ্ছে তাহলে এদিকটাই চলে এসো, যদি দেখা না যাচ্ছে লেখা না যাচ্ছে, দেখা যাচ্ছে তো এদিকটাই চলে আসতে পারো। প্রথম হচ্ছে কি অগ্নুৎপাত, 2 নম্বর হচ্ছে গিয়ে ধরো মরু অঞ্চলে প্রচুর তো বায়ু প্রবাহিত হয়, তাহলে কী হয়, সেই বালিগুলো তো উড়ে বেড়াবে, বালি তো উড়বে, সেই বালিগুলো কিছু কিছু হালকা বালি যেগুলো তোমার ডেনসিটি কম, সেইগুলো কি বায়ুমণ্ডলে সরাসরি মিশে যায়। তাহলে 2 নম্বর সোর্সটা কোথায় না, ডেজার্ট এরিয়াতে বা মরু অঞ্চল, আমি বাংলাতে লিখছি মরু অঞ্চলে বায়ু প্রবাহের কারণে হচ্ছে। হয়েছে। আরেকটা হচ্ছে সল্ট স্প্রে, হ্যাঁ না, সল্ট স্প্রে হচ্ছে গিয়ে ধরো সমুদ্রের ঢেউ তো উপকূলে এসে আছড়ে পড়ে, একটা জায়গাতে এসে আছড়ে পড়া দিয়ে দেখবে চারিদিকে জলকণা চারিদিকে ছড়িয়ে যায়, দেখেছো তো, যখন আমাদের ডিবিসিতে জল ছাড়ে তখন দেখবে, বা মুকুটমণিপুর ড্যামে যদি কোনো যাও, যখন জলটা ছাড়ে অনেক জলের কণা ভেসে বেড়ায় না, দেখবে গুড়ি গুলো জলে চোখে মুখে এসে লাগে, ঠিক সেই প্রসেসটা এখানেও হয়। বলছে প্রচণ্ড বায়ুপ্রবাহের কারণে যখন হচ্ছে গিয়ে সমুদ্র তরঙ্গটা উপকূলে এসে আঘাত করার সাথে সাথেই কিছু জলকণা উড়ে যাচ্ছে, এবারে জলকণার সাথে কি আছে, লবণকণা আছে, এবারে জলকণা যখন উড়ে বেড়াচ্ছে বাষ্পীভূত হয়ে যাচ্ছে গরমের কারণে, তখন লবণকণাটা পড়ে থাকছে, সেটা আস্তে আস্তে উড়ে বেড়াচ্ছে। এই লবণকণা কিন্তু একটা মাস্টার রোল প্লে করছে, হাইগ্রোস্কোপিক নিউক্লিয়াই হিসেবে কিন্তু কাজ করছে। তাহলে একটা হচ্ছে গিয়ে সল্ট স্প্রে। আরও কিছু কারণ আছে, এই 3টে হচ্ছে মেন কারণ, অগ্নুৎপাত, মরু অঞ্চলে বায়ু প্রবাহের কারণ সল্ট স্প্রে হয়। আর হচ্ছে কি কারখানা হতে পারে, অটোমোবাইল,
গাড়ি ঘোড়া আমরা চালাচ্ছি, তার তো ধোঁয়া বেরোচ্ছে, তো সেই কিছু কঠিন পদার্থ বাতাসে মিশছে, সেগুলোকে আমরা অটোমোবাইল আমরা বলতে পারি। এইখানে আরেকটা ডাস্ট পার্টিকেলকে আমরা ব্রাউন আছে গিয়ে ব্রাউন কার্বন, যেটাকে স্যুট বলা হয়, SOOT স্যুট। এগুলো কি হয় দেখবে, গ্রামের দিকে কখনো ওই একসাথে পালা টালা পুড়িয়েছ জঙ্গলে, জঙ্গলে পালা পুড়ালে দেখবে এক ধরনের কালো ধরনের এক চোখে মুখে লাগে, দেখেছো? ছাই টাইপের ওটা উড়ে বেড়ায় দেখবে। পালা ফালা জ্বালালে মানে পাতা টাতা পোড়ালে, কাঠ টাঠ পোড়ালে এই ধরনের একটা কালো রঙের খড়, ঠিক বলেছো, খড় পোড়ালে বেশি হয়। এইটাকে বলা হয় ব্রাউন কার্বন, মনে রাখবে। এই ব্রাউন কার্বন কিন্তু একটা মাস্টার রোল প্লে করে হাইগ্রোস্কোপিক নিউক্লিয়াই, মানে বৃষ্টিপাত ঘটানোর ক্ষেত্রে। এটা এই সোর্সটাকে বলা হয় স্যুট, মনে রাখবে। ব্রাউন কার্বনটাকে হিসেবে স্যুট বলা হয়। এটার উৎস হচ্ছে গিয়ে জ্বালানি কাঠ বা ফসলের ওই অবশিষ্টাংশটা যদি পোড়াই আমরা, তাই তো ফসলের অবশিষ্টাংশটা যখন আমরা পোড়াই তখন হালকা দেখবে ওই কালো রঙের এক ধরনের পদার্থ, হ্যাঁ তখন হতে পারে, তখন ওগুলো স্যুট, ঠিক আছে, তখন হতে পারে। তাহলে দাবানলটা একটা ভালো জিনিস বলেছো, ঠিক আছে। এইবারে দেখো এই ডাস্ট পার্টিকেলগুলো এসে কোথায় জমা হচ্ছে? অ্যাটমসফিয়ারে জমা হচ্ছে। এইবারে অ্যাটমসফিয়ারে জমা হলে এরা কি রোল প্লে করতে পারে, দেখো কি এদের গুরুত্ব। ডাস্ট পার্টিকেলের দুটো রোল আছে, একটা হচ্ছে হিটিং অ্যান্ড কুলিং, মানে তাপ বাড়াতে পারে নাহলে তাপ কমাতে পারে, ঠিক আছে। আর একটা হচ্ছে কি তোমার বৃষ্টিপাতের প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করে বা বৃষ্টিপাত বা অধঃক্ষেপণের, হ্যাঁ, মেঘ সৃষ্টি করে। এইবারে দেখো ডাস্ট পার্টিকেলের তাহলে গুরুত্ব আমরা দুটো, একটা হচ্ছে গিয়ে তাপমাত্রা হ্রাস বৃদ্ধি। এইবারে হ্রাস কিভাবে পাই? আসছি বাবা, এইটাতেই আছে, ধৈর্য ধরো, এইটাতেই আছে, তাপমাত্রা হ্রাস বৃদ্ধিতে আছে, হয়েছে। আর একটা আছে গিয়ে অধঃক্ষেপণ। এইবারে দেখো তাপমাত্রা হ্রাস বৃদ্ধি কীভাবে হচ্ছে, এটা আমরা আর্থ ক্রাস্ট ধরে নিচ্ছি। এখানে হচ্ছে কি ভলকানিক ইরাপশন হচ্ছে, এখানে ডাস্ট পার্টিকেল জমা হচ্ছে, হয়েছে। এটা আমরা ধরে নিলাম এটা আর্থ ক্রাস্ট, এটা আগ্নেয় শঙ্কু বা আগ্নেয় পর্বত আছে। এইবারে এখানে ইরাপশন হচ্ছে, ইরাপশনের ফলে কী হচ্ছে, এখানে ডাস্ট পার্টিকেল কিন্তু জমা হচ্ছে। দীর্ঘদিন ধরে ডাস্ট পার্টিকেল জমা হচ্ছে, জমা হতে হতে কী হবে, এখানে একটা থিকনেস, একটা থিক অ্যাটমসফিয়ার তৈরি করবে। এইবারে এখানে যখন সোলার রেডিয়েশন আসবে তখন কি হবে, সোলার রেডিয়েশনটা রিফ্লেক্ট করে আবার মহাশূন্যের দিকে চলে যাবে, ঠিক আছে। তার ফলে কি হয়, ইনসোলেশনের পরিমাণটা এই রিজিয়নগুলোতে কম হবে। কেন? রিফ্লেক্ট করে সরাসরি চলে যাচ্ছে। এবারে রিফ্লেক্ট কেন করছে, লেয়ারটা আছে বলে। এটা আমি পরে আসবো, যখন তোমার বিচ্ছুরণে আসবো, বিভিন্ন টাইপের হয়, কেন বিচ্ছুরিত হয় সেগুলো এখন জেনে রাখো। যে কণাগুলো সোলার রেডিয়েশনকে বিচ্ছুরণ করে মহাকাশে পাঠিয়ে দিচ্ছে। এবারে কোনো জিনিসকে মহাকাশে যখন ইনসোলেশনটাকে পাঠিয়ে দিচ্ছে তখন কি হয়, এখানের টেম্পারেচারটা তুলনামূলকভাবে কমে যাচ্ছে। এটা একটা গেল, তাহলে এটা হচ্ছে গিয়ে কুলিং প্রসেস গেল। এবারে হিটিং প্রসেসটা কীভাবে হতে পারে, হ্যাঁ, এইবারে ধরো বায়ুতে বিভিন্ন ধরনের গ্যাসের পরিমাণ বাড়ছে, ঠিক আছে, প্রসেসটা কি, ভূপৃষ্ঠ সারফেস আছে, ঠিক আছে, এইখানে আমার স্রুটের পরিমাণ বা ডাস্ট পার্টিকেলের পরিমাণ বাড়ছে। এইবারে কি হবে, সোলার রেডিয়েশন এখানে চলে আসলো তো, যখন বেরোতে যাবে পার্থিব বিকিরণ হিসেবে বেরোতে, তখন এখানে ফেসে যাবে, আবার আটকে রিফ্লেক্ট করে চলে আসবে। এই প্রসেসটা কন্টিনিউ হতে থাকবে, যাবে আর চলে আসবে। তার ফলে কি হবে, এই যাবে আর চলে আসবে, তার ফলে কী হবে, তাপমাত্রাটা আস্তে আস্তে বাড়তে থাকবে। বুঝতে পারছো ব্যাটা কী বলছি, বোঝা যাচ্ছে তো? তাহলে এই প্রসেসে কিন্তু তোমার তাপমাত্রাটা কমতে পারে আর তাপমাত্রা বাড়তে পারে। 2 নম্বর আছে
হাইগ্রোস্কোপিক নিউক্লিয়াই, যেটা আমি একটু আগে বললাম, অধঃক্ষেপণে কিছু ডাস্ট পার্টিকেল ভূমিকা গ্রহণ করে, সব কিন্তু ভূমিকা গ্রহণ করে না। যেমন সল্ট পার্টিকেল এগুলো প্রচুর পরিমাণে জলকে আকর্ষণ করে, ঠিক আছে, জলকে আকর্ষণ করে, জলাকর্ষক কণা যেটা আমরা বলে থাকি। তাহলে সল্ট পার্টিকেল আছে গিয়ে তোমার এখানে আমি লিখেছিলাম ব্রাউন কার্বন, ওই যেটা তোমার যেটা ওই খড়টর পোড়ালে যে কালো রঙের যেটা বেরিয়ে আসে সেটা হচ্ছে গিয়ে তোমার ব্রাউন কার্বন। এরপরে আছে গিয়ে কিছু ধূলিকণা বা ডাস্ট পার্টিকেল, যেগুলোর মধ্যে ধুলোর মাত্রা বেশি, মানে স্যান্ড যেটার পরিমাণ মাত্রা বেশি থাকবে। এবার এগুলো কি করে, ধরো এখানে একটা ডাস্ট পার্টিকেল বা ব্রাউন কার্বন আছে, এ কী করবে, আশেপাশে তো এই তোমার থাকবে, জলীয় বাষ্প থাকবে, তাই তো, এই জলীয় বাষ্পকে আকর্ষণ করবে এবং এই যে জলাকর্ষক কণাটা থাকবে, এই যে পার্টিকেলসটা, এই চারিদিকে আস্তে আস্তে এরকমভাবে জলটা জড়িয়ে যাবে। এটাকে আমরা জলকণা বলি, তাই তো। এগুলোই তো একসাথে অনেক অ্যাটাচ হয়ে একসাথে থেকে মেঘের সৃষ্টি করে। মেঘ কি? মেঘ তো কিছু না, নাথিং, শুধুমাত্র জলীয় বাষ্প। কাকে ভেতরে আছে বেশ করে? হাইগ্রোস্কোপিক নিউক্লিয়াই জলাকর্ষী কণাকে বেশ করে ঘিরে আছে। তাহলে এইভাবেই তো মেঘের সৃষ্টি হয়। তাহলে এইটা গেল ডাস্ট পার্টিকেলের ইম্পর্টেন্স হয়েছে। তাহলে এইটুকুটা গেল হচ্ছে কি তোমার এতক্ষণ যেটা বললাম সেটা হচ্ছে কি স্ট্রাকচার অফ অ্যাটমসফিয়ার। এই পুরো সিস্টেমটাকে বলা হয় ক্লাইমেটিক সিস্টেম। পুরো সিস্টেমটা ক্লাইমেটিক সিস্টেম বলা হয়। হয়েছে? বোঝা গেছে তো? এবার এটা অফ কর, এবার ইয়েতে আসবো লেয়ারে।